তোমরা সবাই কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আছি কি ভালো আছে আল্লাহর মধ্যে না? শোনো, তোমাদের কি গ্রুপ খুলেছো? জি ম্যাম। মেসেঞ্জারে তোমাদের গ্রুপ খুলেছো তোমাদের? জি ম্যাম, মেসেঞ্জারে আমাদের একটা গ্রুপ আছে স্টুডেন্টদের। শোনো, ওই গ্রুপে আমাকে তোমরা অ্যাড করে নিও, ঠিক আছে? ওকে ম্যাম। ঠিক আছে, শোনো, তোমাদের দু একজন নাম বলো। জি ম্যাম। এই গ্রুপের অ্যাডমিন কে তোমাদের? মনে হয় ম্যাম মেসেঞ্জারে যে গ্রুপটা খোলা ছিল সেটা আমি মেবি তোমাদের একটু মশিউর বলি স্যার আগে, নিজে শোনো খুলেছেন। শোনো আমি একটু বলি, তোমরা এই যে হিস্ট্রি অফ দা ইমার্জেন্সি অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ, হ্যাঁ, এই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের জন্য তোমরা একটা আলাদা গ্রুপ খুলো, ঠিক আছে? মেসেঞ্জারে একটা গ্রুপ খুলে ফেলো, ঠিক আছে? জি ম্যাম, আজকে ক্লাস শেষে খুলে ফেলবো। আচ্ছা, তোমার নাম বলো তো। তোমার ম্যাম নাম আমি বলো। জেরিন রাইমা। ম্যাম আমি জেরিন রাইমা। আচ্ছা, জেরিন, একটু দাঁড়াও। জেরিন, তোমার ফোন নাম্বারটা একটু বলো। হচ্ছে 017 সবাই শুনে ফেলবে। 40 চ্যাট বক্সে দিলে হয়, কোনো অসুবিধা নেই, দাও। 38 কিছু করবো না, দিয়ে দাও। তোমরা কিছু করলে সমস্যা লাগবে নেই। তোমাকে, বুঝছো? সবার বুঝছো, খুঁজছে ইউনিভার্সিটি কলেজ তোমাকে। হ্যাঁ, বুঝতে পারতেছো? দাও 01740 জেরিন বলো। ফেসবুক গ্রুপে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, তারপরে বলো আমাকে 0174030, তারপরে কত জেরিন? ম্যাম 4038 4038 এর পরে কি? 03 24। আমি একটু বলি, জেরিন মনি শোনো, 01740380324, ঠিক আছে? জি ম্যাম। জি ম্যাম। আরো দুই জনের একটু নাম্বার দিয়ে রেখো তোমাদের, ঠিক আছে? আবার বলেন, ঠিক আছে, শোনো, আমরা একটু এতে চলে যাই। তোমাদের কেমন লাগতেছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস? একদম ভালো না। সালগুলো মনে রাখা অনেক কঠিন ম্যাম। ইতিহাস পুরো এখন মনে হইতেছে এটা কেন কমার্সের সাবজেক্ট হইলো, এটা তো জার্দিস্টি করে না কিছুতে। এই শোনো, হিস্ট্রি হলো এমন একটা সাবজেক্ট যেখানে কি বলে, আর্টস সায়েন্স কমার্স সবাইকে পড়তে হবে। আর এটা তোমার নিজের দেশের ইতিহাস, তোমার নিজের দেশের ইতিহাস না থাকলে কেউ চিনবে তোমাকে? হ্যাঁ, ঠিক আছে, যে আমরা বাঙালি, আমাদের ইতিহাস কি, আমাদের ঐতিহ্য কি, আমাদের সংস্কৃতি কি, এগুলো সব চলে আসবে এখানে। খুব বেশি কঠিন না, আমরা কাছাকাছি নাই তো সেই জন্য মনে হচ্ছে আর কি। বই খুললে দেখবি যত কঠিন লাগতেছে না। আর এটা তো তোমাদের বার্থডে সালে মনে রাখতে কষ্ট হয়ে যায় পুরা। না, এই চ্যাপ্টার, শোনো, এই চ্যাপ্টারটা একটু তো এই চ্যাপ্টারটা একটুখানি অন্য চ্যাপ্টার, 10টা চ্যাপ্টারের মধ্যে এই চ্যাপ্টারটা একটু কারণ অন্যান্য এগুলো প্রাচীন যুগের, এগুলো এসে যুগ হয়েছে তো সেই জন্য একটু লাগে প্রথমে, পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে দেখবে। আর ওই যে প্রশ্নগুলো দেখো, যে এখানে দেখো, আমি তোমাদের আগে এগুলো যাচ্ছে, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বই কিনেছো সবাই? বলো। না মিস,
শোনো, বই কিনো, বই কিনলে না অনেক ক্লিয়ার হয়ে যাবে, বুঝছো? বই নেই তো হাতে, এই জন্য মনে হচ্ছে কি করতেছে, তাই না? কেমন যেন একটা ভাব। আর আমি বলেছিলাম জি যে ম্যাম, বসে একদম মনে যে হইতেছে সব আকাশ থেকে পড়লাম। ম্যাম বই বের হয়েছে? হ্যাঁ, না বই তো এখনো বের ম্যাম বই হয়েছে। বের হয়নি। শোনো, এই বইটা আগে কিনবে, তোমাদের আমি স্লাইডে দেখাই, বুঝছো? এই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় দেশের সালাম নাসিরের বইটা আগে কিনবে তোমরা। সালাম নাসিরের বই আর যে ইয়ের বই, কুটিরের বইটা, হ্যাঁ তুমি একটু লিখে নাও, সালাম নাসিরের বই। একটু দেখে দিবেন হ্যাঁ, ম্যাম, কালো বইটা যেটা, একটু আপনার কাছে কাভার থাকলে পেজটা টান দিয়ে কালো, দেখাবেন। হ্যাঁ হ্যাঁ কালো ওটা যেটা, আছে। ঠিক আছে? এই যে দেখা যাচ্ছে, হুম, গায়ে দেখা যাচ্ছে? এই ভোরের নো ম্যাম পাখিরা না, তো দেখা যাচ্ছে। মিস, সন্ধ্যাবেলার জি মিস পাখিরা, দেখা যাচ্ছে। এই সন্ধ্যাবেলার পাখিরা জি বলে। ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, এটা তুমি একটু কিনে নিবে, আর বঙ্গবন্ধুর বইটা কিনবে। এই যে দেখো, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস যেটা আছে, যে কয়েকজন রাইটারের নাম দেখা যাচ্ছে। জি ম্যাম। না ম্যাম, পরিষ্কার দেখা একটু যাচ্ছে সামনে। না। এই দেখো, দেখা যাচ্ছে এখন, এটা স্লাইডে দেওয়া আছে, আমি তো দেখতে পাচ্ছি না। এই যে দেখো, জি ম্যাম। জি ম্যাম, দেখা জি ম্যাম, যায়। পেয়েছি। জি ম্যাম। ওটা পিডিএফ এ দেওয়া ছিল। হ্যাঁ? তো তোমার বই কিনলে না, বইটা কিনলে অনেকখানি ক্লিয়ার হয়ে যাবে। বই তোমরা না, এই যে শোনো আমি তোমাদের বলি, যখন বই কিনবে, বই কিনলে বুঝতে পারবে যে তোমরা যে কি করে ইউনিভার্সিটির জন্য এডমিশন টেস্টের জন্য যে প্রিপারেশন নিয়েছো, তখন কিন্তু তোমাদের সাধারণ জ্ঞান পড়তে হয়েছে, এগুলোর সাথে তখন দেখবে অনেক মিল পাচ্ছ খুঁজে। বইটা কিনলে তোমাদের মানে এটা অনেকটাই ধারণাটা ক্লিয়ার হয়ে আসবে। এখন বই নেই তো, বই না থাকার জন্য মনে হচ্ছে এরকম, বই কিনলে ঠিক হয়ে যাবে সব। হ্যাঁ, ঠিক আছে। স্লাইড গুলো দেখো, কি কি আমরা আজকে দিয়েছি, কি কি পড়াবো। এই পর্যন্ত তোমাদের আজকে পড়া। হ্যাঁ, আমরা একটু চলে যাই এতে। ম্যাম আজকে এত কম পড়াবেন? ঠিক আছে, আজকে তোমাদের মন বসুক, তাই না? মন চেয়েছি যেহেতু, ঠিক আছে, মনের দিকে আমি জি তোমাদের ম্যাম, খেয়াল একটু কম রাখবো, কম ঠিক করেই আছে? পড়া উচিত। বেশি একটু কম একবারে পড়ালে বেশি ম্যাম পড়লে ভালো হয়। প্রেশার রয়েছে। আমরা ম্যাম তো প্রেশার পড়াতে, হচ্ছে, ম্যানেজমেন্ট শোনো হয়ে আমরা, যেতেছে পুরো। শোনো আমরা পড়াতে চাই কম করে, কিন্তু সিলেবাস তো আর কম দেয়নি, যার জন্য কমপ্লিট করতে হবে। তবে হচ্ছে কি যে এখানে তোমাদের সাজেশন থাকে, হ্যাঁ, এটা একটা সুবিধা, এই সাবজেক্টে সাজেশন দিয়ে দেওয়া হয়, ওখান থেকে তোমাদের সাজেশন থেকে অনেক প্রশ্ন কমন পড়ে যায়। এই জন্য তোমাদের চিন্তার কোনো কারণ নেই। আর তোমরা স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের জন্য একটা আলাদা খাতা বানিয়ে নিবে। হ্যাঁ, তাহলে আমরা একটু চলে যাই যে, হম, ম্যাম এই স্বাধীন, ক্লাস শেষে পিডিএফ দিবেন? হ্যাঁ, পিডিএফ তো দিয়ে দিব, তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি না পিডিএফ, ওখান থেকে জি ম্যাম। দেখে নিও। জি ম্যাম। আর আমি একটা ওই যে হিস্ট্রি অফ দ্য ইমার্জেন্সি অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশের উপরে তোমরা একটি করে আজকেই খুলে ফেলবে, খুলবে, ওই গ্রুপে আমি দিয়ে দিব, ঠিক আছে? আমাদের একটা আলাদা গ্রুপ আমার সাথে থাকো, সেই সাবজেক্টে ওয়াইজ, সেই সাবজেক্ট অনুসারে তোমরা প্রত্যেকেই গ্রুপে পেয়ে যাবে, পিডিএফ পেয়ে যাবে। নয় যে প্রাচীন বাংলা জনপদগুলোর বিবরণ দাও। দেখো, প্রাচীন বাংলা জনপদগুলোর যে বিবরণ, কথা বল, ডিসক্রিপশন দেয় এনসিয়েন্ট হিউম্যান হ্যাবিটেশন অফ বাংলাদেশ। তাহলে প্রাচীন বাংলা যে জনপদগুলো, এক সময় যেগুলো আমরা এখন জেলা বলতেছি, বিভিন্ন রাষ্ট্রে বিভক্ত রাজ্যে বিভক্ত হয়েছে, তখন সেগুলো কি নামে পরিচিত ছিল? জনপদ নামে পরিচিত ছিল। এখন এই জনপদের ভূমিকাটা আমি কিন্তু আগের স্লাইডে তোমাদের ভূমিকাটা দিয়েছি, জনপদের ভূমিকাটা আমি আগে স্লাইডে দিয়েছি, তোমরা ওখান থেকে একটু ভূমিকাটা দেখে নিও, ওখানে লেখা আছে ভূমিকাটা, হ্যাঁ, জনপদের ভূমিকাটা। তো এখন এই যে জনপদে আমরা আসলাম, জনপদে অনেকগুলো, 16টা, কতটা জনপদ ছিল? জানা যায় যে 16টা জনপদ ছিল। কতটা ছিল? 16টা জনপদ ছিল। এই 16টা জনপদ, হ্যাঁ, এই 16টা জনপদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জনপদ গুলো আসছে, প্রথম হচ্ছে বঙ্গ। বঙ্গ হচ্ছে কি? বাংলাদেশ। হ্যাঁ, এই যে দেখো, বঙ্গ যেটা আগের নাম ছিল, বাংলাদেশের আগের নাম কি ছিল? বঙ্গ। হ্যাঁ, বঙ্গটাই পরবর্তী সময় কি হলো? বাংলা। আর পরবর্তী সময়ে বাংলা থেকে বাংলাদেশ।
তাহলে দেখা যাচ্ছে এই যে বঙ্গতে আমরা চলে যাই। বাংলাদেশের একটি প্রাচীনতম জনপদের নাম বঙ্গ। ঋগ্বেদ, ঐতরেয়, আরণ্যক গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায়। এছাড়া বধূয়ান, ধর্মসূত্র, পুরাণ, রামায়ণ এবং মহাভারতে বঙ্গ নামের উল্লেখ আছে। এ থেকে বোঝা যায় ভারত উপমহাদেশে আর্যদের আগমনের পূর্ব থেকেই বঙ্গ নামক জনপদের অস্তিত্ব ছিল। সাধারণত বঙ্গ রাজ্যের সীমারেখা ছিল পশ্চিমে ভাগীরথী, উত্তরে গঙ্গা, পূর্বে হচ্ছে তোমার ব্রহ্মপুত্র ও মেঘনা এবং দক্ষিণে বঙ্গোপসাগর। তাহলে আমরা দেখতেছি বঙ্গ রাজ্যের সীমানা বা সীমারেখা কি ছিল? পশ্চিমে কি দেখতে পাচ্ছি আমরা? ভাগীরথী। কি ভাগীরথী একটা নদীর নাম। উত্তরে কি? গঙ্গা। গঙ্গা একটা নদীর নাম। গঙ্গা বাংলাদেশে কি নাম ধারণ করেছে? পদ্মা। পদ্মা নাম ধারণ করেছে। আর পূর্বে হচ্ছে ব্রহ্মপুত্র ও মেঘনা। তাহলে এই যে ব্রহ্মপুত্র আর মেঘনা, আর দক্ষিণে আমরা কি পাচ্ছি? বঙ্গোপসাগর। আর বঙ্গোপসাগরের কারণে আমরা পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত পেয়েছি। সেই সমুদ্র সৈকতটা হচ্ছে কি? কক্সবাজার। সুতরাং কথা বলা যায় গঙ্গার দুটি শাখা নদী ভাগীরথী ও পদ্মা মধ্যবর্তী অঞ্চল বঙ্গ নামে পরিচিত ছিল। তাহলে স্পেসিক্যালি সুনির্দিষ্টভাবে বলা হয়েছে যে আসলে গঙ্গার দুটি শাখা নদী, একটা হচ্ছে ভাগীরথী আর একটা হচ্ছে পদ্মা। এই পদ্মা এবং ভাগীরথী মধ্যবর্তী স্থলটাকে কি নামে পরিচিত বলা হয়েছে? বঙ্গ নামে পরিচিত ছিল বা বঙ্গ নামে অভিহিত করা হয়েছে। পাল বংশ যখন দুর্বল হয়ে পড়ে তখন বঙ্গ দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে, উত্তরবঙ্গ আর দক্ষিণ বঙ্গ। প্রাচীন শিলালিপি থেকে বঙ্গের আরো দুটি অঞ্চলের নাম জানা যায়। এক হচ্ছে বিক্রমপুর, দুই হচ্ছে নব্যমন্ডল। এখন এই যে বিক্রমপুর, যেটা আমরা জানি যে মুন্সিগঞ্জটাই বিক্রমপুরের বর্তমান নাম কি? মুন্সিগঞ্জ। আর মুন্সিগঞ্জের পূর্ব নাম কি? বিক্রমপুর। আর এই যে নব্যমন্ডল, যেসব এলাকাগুলো উঠে আসছে সেগুলো হচ্ছে নব্যমন্ডল। ঐতিহাসিক মিনহাজউদ্দিন সিরাজ ভাগীরথীর পূর্ব তীরে বর্তমান বাংলাদেশের পূর্ব দক্ষিণ অঞ্চলকেই বঙ্গ নামে অভিহিত করেছেন। একজন বিখ্যাত ঐতিহাসিক, তার নাম হচ্ছে কি? মিনহাজউদ্দিন সিরাজ। তিনি ভাগীরথীর পূর্ব তীরে বর্তমান বাংলাদেশের পূর্ব দক্ষিণ অঞ্চলকে বঙ্গ নামে অভিহিত করা হয়েছে। এই জন্য বঙ্গদেশকে কি বলা হয়েছে? যে উত্তর থেকে দক্ষিণ বঙ্গ, টেকনাফ থেকে তেতুলিয়া বলা হয়। টেকনাফ হচ্ছে দক্ষিণে, আর ওইলো পূর্বে যেটা উত্তর দিকে সেটা হচ্ছে কি তোমার তেতুলিয়া। অভিহিত করেছেন ঐতিহাসিক মিনহাজের পরে জিয়াউদ্দিন বারানী, আরেকজন বিখ্যাত ঐতিহাসিক বাংলা ইতিহাস সম্পর্কে লিখেছেন। তার নাম হচ্ছে ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানী। তার তারিখি ফিরোজশাহী নামক গ্রন্থে বাঙ্গালা নামটি ব্যবহার করেন। তাহলে আমরা দেখলাম যে বঙ্গ শব্দটা আরেকটা নামে ব্যবহার করা হয়েছে। সেটা কি নামে? বাঙ্গালা নামে ব্যবহার করা হয়েছে। পরবর্তী সময় জিয়াউদ্দিন বারানীর পরবর্তী ঐতিহাসিক শামসি সিরাজ বাংলা শাসক সুলতান শামসুদ্দিন ইলিয়াসকে শাহাই বাঙ্গালা বা সুলতানি বাঙ্গালা আখ্যা দিয়েছেন। তাহলে এইটা হচ্ছে তোমাদের বঙ্গ বা বঙ্গ জনপদ। আর বঙ্গ দিয়ে তোমাদের প্রশ্ন থাকে যে বাংলা নামের উৎপত্তি কিভাবে হয়েছে, এই জিনিসটা। আর তার সাথে আমি আর একটু অ্যাড করে দিব, তাহলে তোমাদের বঙ্গ নামে 4 নাম্বার প্রশ্নের উত্তর হয়ে যাবে। এটা 4 নাম্বার প্রশ্নের উত্তর। প্রাচীন বাংলার জনপদ গুলোর বিবরণ দাও, এটার নাম্বার হচ্ছে 4। আর তোমাদের আমি প্রথম যে লেকচারটা দিয়েছিলাম, সেই প্রথম লেকচারে তোমাদের কতগুলো অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যেগুলো ব্রিফ কোশ্চেন দিয়েছিলাম। ব্রিফ কোশ্চেনের 1 থেকে 11 নাম্বার যে কোশ্চেন গুলো, সেগুলো বলেছিলাম যে প্রশ্নের উত্তর আর প্রশ্ন মিলে বঙ্গের বা বাংলা নামের উৎপত্তির অনেকখানি কি হয়ে যাচ্ছে? উত্তর হয়ে যাচ্ছে। এই জন্য তোমরা ইতিহাসের প্রশ্ন এবং উত্তর ঠিক সমান গুরুত্ব দিয়ে শিখবে, যেহেতু প্রশ্ন এবং উত্তর দিয়ে কি হয়? প্রশ্নের উত্তর তৈরি হয়ে যায়। এই দিকটা একটু খেয়াল রেখো তোমরা। এরপরে যারা আসো পুণ্ড। পুণ্ড অন্যতম গুরুত্বপূর্ণ জনপদ। পুণ্ড বলে এক জাতি এই জনপদটি গড়ে তুলেছিল। তাহলে দেখা যাচ্ছে যে পুণ্ড জাতি যে গড়ে তুলেছিল, তার একটা জাতি ছিল, এদের নাম অনুসারে কি করা হয়েছে? তারা পুণ্ডটা গড়ে তুলেছিল। বর্তমান বগুড়া, রংপুর, রাজশাহী ও দিনাজপুর অঞ্চল নিয়ে এই পুণ্ড জনপদটির সৃষ্টি হয়েছিল। তাহলে দেখা যাচ্ছে যে পুণ্ড কোন অংশটি নিয়ে, বাংলাদেশের কোন অংশটি নিয়ে গড়ে উঠেছিল? সেটা হচ্ছে বগুড়া, রংপুর, রাজশাহী, দিনাজপুর, 4টা অঞ্চল বা জায়গা নিয়ে কি গড়ে উঠেছিল? পুণ্ড জনপদটি গড়ে উঠেছিল। এই যে জায়গাগুলোর নাম তোমরা আলাদা করে শিখে ফেলবে। কি কি?
যে পুন্ড জনপদটি কয়টি অঞ্চল নিয়ে পুন্ড জনপদ গড়ে উঠেছিল বা সৃষ্টি হয়েছিল? এক হচ্ছে বগুড়া, দুই রংপুর, তিন হচ্ছে রাজশাহী, চার হচ্ছে দিনাজপুর। এইভাবে আঙ্গুলের কর দিয়ে এক এক করে হিসাব করে। পুন্ড জনপদের রাজধানী ছিল পুন্ডনগর। তাহলে পুন্ডের রাজধানী কি ছিল? পুন্ডনগর। উত্তরবঙ্গের পুন্ড জনগোষ্ঠীর আবাসস্থল পুন্ড বর্ধমান নামে পরিচিত ছিল। তাহলে তারা যেখানে বসবাস করতো সেই জনগোষ্ঠীর আবাসস্থল ছিল উত্তরে, এবং সেই জায়গাটার নাম কি হচ্ছে বর্তমানে পুন্ডবর্ধন নামে পরিচিতি লাভ করেছে। পুন্ড শব্দের অর্থ কি? কৃষিজীবী। তোমাদের যেগুলো এমসিকিউ কোশ্চেন আসছে, যেমন পুন্ড শব্দের অর্থ কি? কৃষিজীবী। আর কৃষিজীবী শব্দের অর্থ তাহলে এখানে দেখো যে পুন্ড শব্দের অর্থ কি? কৃষিজীবী। পুন্ডগণ শাকসবজি ও আখের চাষ করতো। মহাভারতে দিগ্বিজয়ী পর্বে বলা হয়েছে যে গঙ্গা নদীর পূর্বভাগে পুন্ডদের রাজ্য বিস্তৃত ছিল। 1931 সালে মহাস্থানকে প্রাচীন পুণ্যনগর হিসেবে চিহ্নিত করা হয়। তাহলে দেখা যাচ্ছে যে পুন্ডদের রাজ্য সীমা বিস্তার লাভ করেছিল কোন পর্যন্ত? গঙ্গা নদীর পূর্বভাগ পর্যন্ত পুন্ডদের রাজ্য বিস্তার বা প্রসার লাভ করেছিল। আর 1931 সালে মহাস্থানকে প্রাচীন পুণ্যনগর হিসেবে চিহ্নিত করা। তোমরা জানো যে মহাস্থানগড় কোথায় অবস্থিত? বগুড়ায় অবস্থিত। হ্যাঁ, বগুড়ায় অবস্থিত। এই জন্য তোমরা একটু প্রথম থেকে খুব ভালো করে শিখে ফেলবে যেন তো তোমাদের কোনো বিশেষ পরীক্ষা বা অন্য কোনো যে কোনো পরীক্ষা দিতে যাও, এগুলো সাধারণ জ্ঞানের প্রশ্ন এগুলো আসবে। এবার আমরা একটু চলে যাই বরেন্দ্র। মিস রোল কি আবার দিব? রোল তোমাদের হ্যাঁ চ্যাট বক্সে দিয়ে রাখো। বরেন্দ্র উত্তরবঙ্গের আরেকটি জনপদ হচ্ছে বরেন্দ্র বা বরেন্দ্র ভূমি। পুন্ডবর্ধনের একটি অংশ জুড়ে বরেন্দ্র বা বরেন্দ্রীর অবস্থান ছিল। সন্ধ্যাকর নন্দী তার কামচরিত কাব্যে উল্লেখ করেছেন যে গঙ্গা আর করতোয়ার মধ্যে যে ভূখণ্ড বরেন্দ্রী ছিল তারই অংশ। সুভাষ মুখোপাধ্যায় তার বাংলার প্রাচীন জনপদ নামক প্রবন্ধে লিখেছেন বরেন্দ্র ছিল বর্তমান বগুড়া, দিনাজপুর ও রাজশাহী জেলা এবং সম্ভবত পাবনা জেলার বুক জুড়ে। তাহলে বরেন্দ্র অঞ্চলগুলো নিয়ে গড়ে উঠেছিল। বরেন্দ্র হচ্ছে বর্তমানে বগুড়া, দিনাজপুর, তারপর হচ্ছে রাজশাহী জেলা আর সম্ভবত পাবনা জেলার কিছু অংশ নিয়ে কি ছিল? এই বরেন্দ্র অঞ্চল গঠিত ছিল। আর এই বরেন্দ্র অঞ্চলের একটা বৈশিষ্ট্য হচ্ছে মাটি হচ্ছে লাল। বরেন্দ্র এলাকার মাটি হচ্ছে কি? লাল। রাজশাহী, দিনাজপুর, রংপুর এলাকায় যাও, কিছু জায়গার অংশ কি? লাল। এটা হলো বরেন্দ্রের একটা বিশেষ বৈশিষ্ট্য মানে তোমার একটা বরেন্দ্রর মাটি লাল। আর এখানে এই যে আমরা কতগুলো কবিদের বা সেদিন নাম দিয়েছি সাহিত্যিক কবিদের, সন্ধ্যাকর নন্দী। এখন সন্ধ্যাকর নন্দীর রচিত কাব্যের নাম কি? কাম রচিত কাব্য। এটি মুখস্থ করে নিও। তারপরে দেখা যাচ্ছে উনি বলেছেন যে গঙ্গা আর করতোয়া এগুলো নদীর নাম। তোমরা এসে সাথে নদীর নামও শিখে ফেলবে। গঙ্গা একটা নদীর নাম, করতোয়া একটা নদীর নাম, ভাগীরথী নদীর নাম, এগুলো সব নদীর নাম। এগুলো বাংলাদেশের বিখ্যাত কতগুলো নদী। তোদের প্রশ্ন থাকে যে নদী উপনদীগুলোর নাম তোমরা লেখো, প্রশ্ন থাকে তোমাদের। তাহলে এই যে আমরা এখানে পাচ্ছি নদীগুলোর নাম গঙ্গা আর করতোয়া, মধ্যে যে ভূখণ্ড অংশটা সেটাই ছিল কি? বরেন্দ্র অংশ। আর এই যে সুভাষ মুখোপাধ্যায় তার বাংলার প্রাচীন নামক প্রবন্ধে লিখেছেন, এই যে সুভাষ মুখোপাধ্যায় গ্রন্থের নাম কি? বাংলার প্রাচীন জনপদ। হ্যাঁ, উনি লিখেছেন যে বরেন্দ্র ছিল বর্তমানে বগুড়া, দিনাজপুর ও রাজশাহী জেলা এবং সম্ভবত পাবনা জেলার বুক জুড়ে কি ছিল? বরেন্দ্র অঞ্চল গড়ে উঠেছিল। এরপর আমরা একটু চলে যাই গৌড়। প্রাচীনকালে ঠিক কোথায় গৌড় জনপদটি গড়ে উঠেছিল তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে গৌড় রাজ্য বলে একটি স্বাধীন রাজ্যের কথা জানা যায়, যার অবস্থান ছিল ষষ্ঠ শতকে পূর্ব বাংলার উত্তর অংশে। ধারণা করা হয় বর্তমান পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও মালদহ জেলার দক্ষিণাংশ প্রাচীনকালে গৌড় নামে পরিচিত ছিল। সপ্তম শতাব্দীতে রাজা শশাঙ্কের রাজত্বকালে মুর্শিদাবাদের নিকটবর্তী কর্ণ সুবর্ণ গৌড়ের রাজধানী ছিল। সপ্তম শতকে শশাঙ্ককে গৌড়রাজ বলা হতো। পাল রাজাদের আমলে গৌড়ের নাম চারিদিকে ছড়িয়ে পড়ে
সেন রাজাদের আমলে মালদহ জেলার লক্ষণাবতী গৌড় নামে পরিচিত ছিল। হিন্দু শাসনামলের শেষের দিকে সমগ্র বাংলা গৌড় ও বঙ্গ এই দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। তাহলে আমরা একটু চলে যাই যে গৌড় একটা বঙ্গের মতোই গৌড় ছিল একটা গুরুত্বপূর্ণ জায়গা, কারণ আমরা তখন গৌড়ের নাম চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল জনপদটি। আর এটা কি ছিল, গৌড় একটা স্বাধীন রাজ্য ছিল। এতগুলো জনপদের মধ্যে আমরা জানি যে গৌড় হচ্ছে একটা স্বাধীন জনপদ। তাহলে দেখো যে গৌড় রাজ্যটা যে স্বাধীন রাজ্য ছিল, এটা কত শতকে জানা যায়? 6ষ্ঠ শতকে। আর পূর্ব বাংলার উত্তর অংশে ছিল। তখন গৌড়ের অবস্থান ছিল কোথায়? পূর্ব বাংলার উত্তর অংশে। আর ধারণা করা হয় বর্তমানে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও মালদহ জেলার দক্ষিণাংশে প্রাচীনকালে গৌড় নামে পরিচিত। তাহলে প্রাচীনকালে গৌড়ের আরেকটা নামে পরিচিত ছিল কোন জায়গাগুলো নিয়ে? বর্তমানে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও মালদহ জেলার, আর দক্ষিণাংশ প্রাচীনকালে গৌড় নামে পরিচিত ছিল। এখন আমরা বলেছিলাম যে উত্তরবঙ্গ, আর একটা হচ্ছে কি দক্ষিণবঙ্গ, আর একটা পশ্চিম। এখন এই যে উত্তর, পশ্চিম, দক্ষিণ, এখন আমরা যারা আছি উত্তরবঙ্গে, আর ওই যে কলকাতা, মুর্শিদাবাদ, মালদহ, আসাম, ত্রিপুরা, মিজোরাম, আরো যে বিভিন্ন রাজ্যগুলো আছে সেগুলো হচ্ছে কি পশ্চিমবঙ্গ নামে পরিচিত। এটাকে এপার বাংলা বলা হয়, ওইটাকে কি বলা হয়? ওপার বাংলা বলা হয়। আর 7ম শতাব্দীতে রাজা শশাঙ্কের রাজত্বকালে মুর্শিদাবাদের নিকটবর্তী কর্ণ সুবর্ণ কি ছিল? গৌড়ের রাজধানী ছিল। তাহলে 7ম শতাব্দীতে রাজা কি ছিল? রাজা শশাঙ্ক। হিন্দুদের একটা শক্তিশালী রাজা ছিল রাজা শশাঙ্ক, তার নাম চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল। আর এই রাজা শশাঙ্কের সময়ে 7ম শতাব্দীতে মুর্শিদাবাদের নিকটবর্তী কর্ণ সুবর্ণ বলে একটা জায়গা ছিল, সেটাই ছিল গৌড়ের রাজধানী। আর 7ম শতকে রাজা শশাঙ্ককে কি বলা হতো? গৌড়রাজ বলা হতো। তাহলে তোমাদের কোশ্চেন থাকে যে গৌড়রাজ কাকে বলা হতো? শশাঙ্ককে, রাজা শশাঙ্ককে গৌড়রাজ বলা হতো। তিনি কত শতকে রাজা ছিলেন? 7ম শতকে রাজা ছিলেন। আর এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা বিষয়ের কথা আসতেছে। বাংলার দুটা বিখ্যাত হিন্দু রাজবংশ ছিল, একটা হচ্ছে পাল আর একটা হচ্ছে সেন। এখন এই যে পাল আর সেনদের আমলে দেখা যাচ্ছে যে বাংলা দুটো বিখ্যাত হিন্দু রাজশাহী বংশ, একটা হচ্ছে পাল আর একটা হচ্ছে সেন। পালরা আগে আসে, পালদের পরবর্তী সময় আসে সেন বংশ। আর এই সেন বংশের শেষ রাজা ছিলেন রাজা লক্ষণ সেন। এই লক্ষণ সেনের সময়ই মুসলমানরা কি করলেন? বাংলাদেশ জয় করে মুসলমানদের হাতে চলে আসতো বঙ্গ, যেটা। এখন পাল রাজাদের আমলে গৌড়ের নাম চারিদিকে ছড়িয়ে পড়ে। সেন রাজাদের আমলে মালদহ জেলা লক্ষণবতী গৌড় নামে পরিচিত ছিল। তাহলে দেখো যে গৌড়ের যে কোন জেলার নামে গৌড় পরিচিত ছিল? একদিকে মালদহ, একটা হচ্ছে কি লক্ষণাবতী। আর হিন্দু শাসনের শেষের দিকে সমগ্র বাংলাকে কি করেছে? বাংলা, গৌড় ও বঙ্গ এই দুই ভাবে বিভক্ত হয়ে পড়ে। এখন কথা হচ্ছে যে সমগ্র বাংলাটাকে কয় ভাগে বিভক্ত করা হয়েছে? 2 ভাবে। একটা হচ্ছে গৌড় আর একটা হচ্ছে বঙ্গ। এই 2 ভাগে বিভক্ত করা হয়েছিল। সমতট পূর্ব ও দক্ষিণ পূর্ব বাংলায় সমতটের অবস্থান ছিল বঙ্গের প্রতিবেশী জনপদ হিসেবে। তাহলে আমরা প্রশ্ন থাকে যে বঙ্গের প্রতিবেশী জনপদের নাম কি? বঙ্গের প্রতিবেশী জনপদের নাম হচ্ছে কি? সমতট। চীনা পর্যটক হিউয়েন সাংয়ের মতে সমতট কামরূপ থেকে 250 থেকে 260 মাইল দক্ষিণে অবস্থিত। সমতটের ভূমি নিম্ন, উর্বর ও কর্ষণযোগ্য, চাষযোগ্য বলে প্রচুর শস্য ফলে এবং জলবায়ু স্বাস্থ্যসম্মত। সমতটের রাজধানী পরিধি ছিল 4 মাইল। গঙ্গা ভাগীরথীর পূর্ব দিক থেকে শুরু করে মেঘনার মোহনা পর্যন্ত সমুদ্র উপকূলবর্তী অঞ্চলকেই সমতট বলা হতো। অনেক ঐতিহাসিক মনে করেন যে কুমিল্লা শহরের 12 মাইল পশ্চিমে বড় কামতা নামক স্থানটি 7ম শতকে এই রাজধানী ছিল। তাহলে আমরা একটু সমতটের দিকে ফিরে যাই। তাহলে বঙ্গের সবচেয়ে কাছে জনপদ ছিল কোনটি? সমতট। আর চীনা পর্যটক, বিখ্যাত চীনা পর্যটক, তার নাম হচ্ছে কি? হিউয়েন সাং।
এই হিউয়েন সাং বলেছেন যে সমতট হচ্ছে কামরূপ থেকে কতটুক দূরত্ব, 2.5 থেকে 260 মাইল দক্ষিণে অবস্থিত। আর কোথা থেকে? কামরূপ থেকে সমতটের দূরত্ব হচ্ছে কত? তোমাদের প্রশ্ন আসে, ব্রিফ কোশ্চেন, 250 থেকে 260 মাইল। হ্যাঁ, সমতটের ভূমি কি? নিম্ন উর্বর, বর্ষণযোগ্য, বুঝছো? চাষযোগ্য, যেখানে চাষ করা যায় সেটা হলো ফলে এবং জলবায়ু স্বাস্থ্যসম্মত। সমতটের রাজধানীর পরিধি ছিল কত? 4 মাইল। তাহলে সমতটের রাজধানীর পরিধি ছিল কত? তোমাদের এমসিকিউ থাকে, ছোট প্রশ্ন, 4 মাইল। এগুলো তোমার প্রত্যেকটা খাতা করে এমসিকিউ করে ফেলবে, ব্রিফ কোশ্চেন লিখে ফেলবে এখান থেকে। গঙ্গা ভাগীরথীর পূর্ব দিক থেকে শুরু করে মেঘনার মোহনা পর্যন্ত সমুদ্র উপকূলবর্তী অঞ্চলকেই সমতট বলা হতো। তাহলে প্রাচীনকালে সমতট কোন অঞ্চলকে নিয়ে গড়ে উঠেছিল? গঙ্গা ভাগীরথীর পূর্ব দিক থেকে শুরু করে মেঘনা নদীর মোহনা পর্যন্ত সমুদ্র উপকূলবর্তী অঞ্চলকে সমতট বলা হতো। অনেক ঐতিহাসিক মনে করেন যে কুমিল্লা শহরের 12 মাইল পশ্চিমে বড় কামতা নামক স্থানটি 7ম শতকে এই রাজধানী ছিল। তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারতেছি যে বড় কামতা বা কামতা নগরীটা কোথায় ছিল? কুমিল্লার কাছাকাছি, কুমিল্লা থেকে 12 মাইল দূরে, সেখানেই ছিল সমতটের রাজধানী। কত শতকে? 7ম শতকে। এরপর আসে হরিকেল। হরিকেল জনপদের অবস্থান ছিল বাংলার পূর্ব প্রান্ত। সব থেকে 11 শতক পর্যন্ত হরিকেল গঙ্গা সমতটের সংলগ্ন পৃথক রাজ্য ছিল। ধারণা করা হয় যে পূর্বে শ্রীহট্ট, বর্তমানে সিলেট থেকে চট্টগ্রামের অংশবিশেষ পর্যন্ত হরিকেল জনপদ বিস্তৃত ছিল। তাহলে দেখা যাচ্ছে এই যে বেশিরভাগ জনপদের অবস্থান আমরা দেখতে পেলাম 7ম শতকে, কিন্তু হরিকেলের অবস্থান আমরা দেখতে পাচ্ছি কবে? 11 শতক পর্যন্ত। হ্যাঁ, তাহলে এটা হরিকেল কোন দিকে ছিল? বাংলার পূর্ব দিকে ছিল হরিকেল। আর হরিকেল দেখো যে গঙ্গা সমতটের সংলগ্ন পৃথক রাজ্য ছিল। গঙ্গা এবং সমতটের কাছাকাছি ছিল, কিন্তু গঙ্গা সমতট থেকে পৃথক রাজ্য ছিল কি? হরিকেল। আর এই যে শ্রীহট্ট, আগে সিলেটকে কি বলা হতো? শ্রীহট্ট বলা হতো। সিলেটের পূর্ব নাম কি? শ্রীহট্ট। তোমাদের এটা সাধারণ জ্ঞানের প্রশ্ন। শ্রীহট্ট, আর শ্রীহট্টের বর্তমান হচ্ছে সিলেট। এই শ্রীহট্ট বা বর্তমান সিলেট থেকে চট্টগ্রামের অংশবিশেষ পর্যন্ত হরিকেল জনপদ বিস্তৃত ছিল। এই জায়গা ছিল, এই পর্যন্ত আমরা কি বলতে পারি? হরিকেল নিয়ে, হরিকেলের অংশ নিয়ে গঠিত ছিল কি কি? সিলেট এবং চট্টগ্রামের অংশবিশেষ। এবার আসো তাম্রলিপ্তি। তাম্রলিপ্তি ছিল বাংলার একটি প্রসিদ্ধ বন্দর। তাম্রলিপ্তি জনপদের অবস্থান ছিল হরিকেলের উত্তরে। বর্তমান মেদিনীপুর জেলার তমলুকি তাম্রলিপ্তির প্রাণকেন্দ্র এবং রাজধানী ছিল সূক্ষ্ম বা দক্ষিণ দ্বারের রাজধানী। পেরিপ্লাস নামক গ্রন্থে এবং টলেমি, ফাহিয়ান ও হিউয়েনসাং এর এবং ইয়েৎসিং এর বিবরণে নৌ বাণিজ্যের কেন্দ্র হিসেবে তাম্রলিপ্তির বর্ণনা আছে। তবে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো জনপদই ছিল, এই জনপদের মধ্যে একটা ব্যতিক্রমী হচ্ছে তাম্রলিপ্তি। তাম্রলিপ্তি তখন ছিল জনপদ থাকতো, একটা প্রসিদ্ধ বন্দর ছিল। আর এই বন্দরের আমরা দেখতে পাচ্ছি যে এই বন্দরের প্রাণকেন্দ্র ছিল কি? বর্তমান মেদিনীপুর জেলা। এই মেদিনীপুর জেলা কোথায় পড়েছে? ভারতে পড়েছে। আর তমলুকও ভারতে পড়েছে। এই তমলুক এবং মেদিনীপুরের প্রাণকেন্দ্র ছিল এবং রাজধানী ছিল কি? এই যে তাম্রলিপ্তি। আর সূক্ষ্ম এবং দক্ষিণ রাঢ়ে ছিল এদের রাজধানী। তাহলে দেখা যাচ্ছে তাম্রলিপ্তির রাজধানী কোথায় অবস্থিত? সূক্ষ্ম বা দক্ষিণ রাঢ়ের রাজধানী। বানানগুলো একটু দেখো, যেহেতু এগুলো সংস্কৃত শব্দ থেকে এসছে, এই জন্য বানানগুলো যুক্ত, অক্ষর যুক্ত দিয়ে তৈরি শব্দগুলো, সেই জন্য তোমরা খেয়াল করবে কিভাবে শব্দগুলো তৈরি হয়েছে। আর এই যে পেরিপ্লাস নামক গ্রন্থে, খুব বিখ্যাত গ্রন্থ পেরিপ্লাস, আর টলেমি, ফাহিয়ান ও হিউয়েনসাং খুব বিখ্যাত একজন পর্যটক, এবং ইয়েৎসিং এর বিবরণে জানা যায় যে এটা শুধু একটা প্রসিদ্ধ বন্দরই ছিল না, এটা একটা নৌ বাণিজ্য কেন্দ্র হিসেবে তাম্রলিপ্তি বর্ণনা আছে। নৌ বাণিজ্য কোনটাকে বলা হয়? যেটা পোর্ট এলাকার, নদী বন্দর যেগুলো, সেটাকে বলা হয় নৌ বাণিজ্যের কেন্দ্র বলা হয়। যেরকম আমাদের হচ্ছে বুড়িগঙ্গা নৌ বাণিজ্যের কেন্দ্র, তারপরে শীতলক্ষা নৌ বাণিজ্যের কেন্দ্র, খুলনা, মংলা পোর্ট এলাকার নৌ বাণিজ্যের কেন্দ্র, চট্টগ্রামের, এগুলো হচ্ছে নৌ বাণিজ্যের কেন্দ্র বা পোর্ট এলাকা, নদী বন্দর এলাকা।
তারপরে দেখো বিক্রমপুর, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব বাংলার একটি বিখ্যাত নগরীর নাম বিক্রমপুর। মুন্সিগঞ্জ শহরের অদূরে রামপালের কাছে বিক্রমপুর শহরের অবস্থান ছিল। এটি ছিল সেন আমলে সেন রাজাদের দ্বিতীয় রাজধানী। তাহলে দেখা যাচ্ছে যে এই যে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব বাংলার একটি বিখ্যাত নগরীর নাম হচ্ছে বিক্রমপুর। তো বিক্রমপুর নিয়ে অনেক গান, কবিতা, কাব্য অনেক কিছু আছে বিক্রমপুর নিয়ে। এখন এই যে বিক্রমপুরের বর্তমান নাম এখন হচ্ছে মুন্সিগঞ্জ, আর মুন্সিগঞ্জের পূর্ব নাম কি হচ্ছে বিক্রমপুর। এখানে তোমাদের নদীর নাম, স্থানের নাম, এলাকার নাম, এই যখন এই ইতিহাস পড়তে তখন সারা বাংলাদেশ সেই ইতিহাস তোমরা জেনে যাচ্ছ, যে নগরীর নাম, স্থানের নাম, জায়গার নাম, নদীর নাম, কে কোথায় অবস্থিত, রাজাদের নাম সব তোমাদের নক্ষত্রপণে চলে আসতেছে। আর ওখানে আরেকটা জায়গা ছিল রামপাল, বিখ্যাত জায়গা রামপাল। এই রামপাল শহরের কাছে ছিল বিক্রমপুরের অবস্থান, আর এটি ছিল সেন আমলে সেন রাজাদের দ্বিতীয় রাজধানী। তখন আমরা জানি যে সেন রাজাদের প্রথম রাজধানী কোথায় ছিল? বাংলার নদিয়াতে। এই নদিয়া থেকে যখন মুসলমানরা কি করলো 1204 সালে কি করলো, এই বাংলার নদিয়া আক্রমণ করলো, তখন কি করলো সেন বংশের শেষ রাজা ছিলেন কি রাজা লক্ষণ সেন। এই রাজা লক্ষণ সেন কি করতেছিলেন তখন? দুপুরের তিনি মধ্যাহ্নভোজী ছিলেন, যেহেতু দুপুরের যে খাবারটাকে এটা কি বলা হয় মধ্যাহ্নভোজ বলা হয়। এই মধ্যাহ্নভোজী ছিলেন তিনি, কিছু না বুঝেই প্রতিরোধের ব্যবস্থা না করে কি করেছিলেন, ভয়ে তিনি পিছনের দরজা দিয়ে নিয়ে পালিয়ে নদী পথে পালিয়ে কোথায় তিনি চলে আসছিলেন, সেটা হচ্ছে এই বিক্রমপুরে। এই জন্য এটা পরবর্তী সময় এটা কি হয়েছিল, সেন রাজাদের দ্বিতীয় রাজধানীতে পরিণত হয়েছিল বিক্রমপুর। তাহলে তোমাদের এমসিকিউর উত্তর থাকে যে সেন রাজাদের দ্বিতীয় রাজধানী কোথায় অবস্থিত ছিল? বাংলার বিক্রমপুরে অবস্থিত ছিল সেন রাজাদের দ্বিতীয় রাজধানী। তোমরা কিন্তু এগুলো প্রত্যেকটা দেখে দেখে ছোট ছোট প্রশ্ন খাতায় করে ফেলবে এমসিকিউ। আমি কিন্তু তোমাদের দেখতে চাইবো যে কে কে লিখেছ, ঠিক আছে? এবার আমরা আসি রাঢ়তে। এই যে রাঢ় শব্দটা দেখো কিভাবে তৈরি হয়েছে। রাঢ় জৈন গ্রন্থে আচারাঙ্গ সূত্রে সর্বপ্রথম রাঢ় জনপদের উল্লেখ পাওয়া যায়। ভাগীরথী নদীর পশ্চিম তীরে অবস্থিত অঞ্চলকে রাঢ় বলা হয়। পশ্চিমবঙ্গের বীরভূম জেলা, বর্ধমান জেলার মধ্যভাগ, বাঁকুড়া জেলার পূর্ব ও দক্ষিণ পূর্ব ভাগ ও মেদিনীপুর জেলার পশ্চিম ভাগ রাঢ়ের অন্তর্ভুক্ত। সাঁওতালি ভাষায় রাঢ় শব্দের অর্থ হচ্ছে পাথুরে জমি। শব্দটি থেকে রাঢ় শব্দটি গৃহীত হয়েছে। গঙ্গার ইড়াই রাজ্যের নাম থেকে এই শব্দটি গৃহীত হয়েছে। রাঢ়ের রাজধানী ছিল কটিবর্ষ। এই কটিবর্ষ তখন রাঢ় জনপদ দুইটি ভাগে বিভক্ত ছিল, একটা হচ্ছে সূক্ষ্মভূমি আর একটা হচ্ছে বজ্রভূমি। তাহলে দেখো এই যে রাঢ় জনপদটা পরবর্তী সময় সম্পূর্ণ জনপদটা কি কার অংশ হয়ে গিয়েছে? ভারতের অংশ হয়ে গেছে। কারণ এই যে এইগুলো প্রত্যেকটা পশ্চিমবঙ্গের ভিতরে পড়েছে। পশ্চিমবঙ্গের একটা জায়গার নাম হচ্ছে বীরভূম জেলা, বর্ধমান জেলা, তারপর হচ্ছে বাঁকুড়া জেলা, তারপরে হচ্ছে তোমার মেদিনীপুর। এগুলো হচ্ছে সবই ভারতের অংশ। এগুলো কিসের ভিতরে পড়েছে? পশ্চিমবঙ্গের ভিতরে। কলকাতাও পশ্চিমবঙ্গের ভিতরে পড়েছে। আর সাঁওতালি ভাষায় রাঢ় শব্দের অর্থ কি? পাথুরে জমি। তোমাদের সংক্ষিপ্ত কোশ্চেনে আসে যে রাঢ় শব্দের অর্থ কি? রাঢ় শব্দের অর্থ হচ্ছে পাথুরে জমি। আর এটা কোন ভাষা থেকে আসছে? সেটা হলো সাঁওতালি ভাষা থেকে আসছে। রাঢ় শব্দটা সাঁওতালি ভাষা থেকে আসছে। আর এই যে রাঢ়ের রাজধানী কোথায় ছিল? কটিবর্ষ ছিল রাঢ়ের রাজধানী। আর এই যে রাঢ়কে দুইটা জনপদে বিভক্ত করা হয়েছে, একটা হচ্ছে সূক্ষ্মভূমি আর একটা হচ্ছে কি বজ্রভূমি। সূক্ষ্ম এবং বজ্র, এটা কিন্তু তোমাদের 4-এর প্রশ্ন, হ্যাঁ 4 নাম্বার প্রশ্নের। আর সূক্ষ্ম সর্বপ্রথম পতঞ্জলি মহাকাব্যের সূক্ষ্ম জনপদের উল্লেখ পাওয়া যায়। প্রাচীন বৌদ্ধ ও জৈন শাস্ত্রে এবং কালিদাস যদুবংশ কাব্যে সূক্ষ্মদের উল্লেখ আছে। মহাভারতে উল্লেখ আছে ভীম তার পূর্বদেশ বিজয় অভিযানে বঙ্গদের পরাজিত করেন এবং সমুদ্র উপকূলবর্তী জনগোষ্ঠীকে পদানত করেন। এ থেকে বোঝা যায় সূক্ষ্মের অবস্থিতি সমুদ্র উপকূলবর্তী ও তাম্র লিপির কাছাকাছি ছিল। বৃহৎ সংহিতায় বলা হয়েছে বঙ্গ ও কলিঙ্গের মধ্যবর্তী অঞ্চলে সূক্ষ্মের অবস্থান। নিহারঞ্জন রায়ের মতে বর্ধমানের দক্ষিণাংশ, হুগলির কিছু বহিনাংশ, বীরভূম এবং হাওড়া জেলার প্রাচীন অংশের সূক্ষ্ম জনপদ।
তাহলে দেখো যে প্রত্যেকটা এই জনপদের এই যে পতঞ্জলি মহাকাব্যটা বিখ্যাত মহাকাব্যের নাম, এটা তুমি জেনে রাখবে এটা কি মহাকাব্য পতঞ্জলি, তোমরা এটা শিখবে। আর একটা হচ্ছে যে প্রাচীন বৌদ্ধ ও জৈন শাস্ত্রেও এটা উল্লেখ আছে। এবং তখন এই যে কালিদাসকে কি বলা হতো, মহাকবি মহাপণ্ডিত কবি বলা হতো কালিদাসকে, কালিদাসের উপাধি ছিল। আর কালিদাস কি ছিল, কি কাব্য লিখেছিল, রঘু বংশ কাব্য, এটাও তোমরা শিখিয়ে নিও। আর মহাভারতে যেটা হিন্দুদের বিখ্যাত দুইটা ধর্মগ্রন্থ, মহাভারত তাদের মধ্যে অন্যতম। এই মহাভারতের মধ্যে ভীম তার পুত্রদের বিজয় অভিযানের সময় বঙ্গদেরকে পরাজিত করেন। ভীম তাদের একটা দেবতার নাম, বিখ্যাত দেবতার নাম। আর এটা হচ্ছে সমুদ্র উপকূলবর্তী একটা জনগোষ্ঠীর ইয়ে ছিল, জনপদ ছিল কি সূক্ষ্ম। আর এই যে সূক্ষ্মের অবস্থানটা করে এসেছে কোথায় দেখো, বঙ্গ এবং কলিঙ্গের মধ্যবর্তী অঞ্চলে। কিছু অংশ পড়েছে বাংলায়, আবার কিছু অংশ ভারতের মধ্যে পড়েছে। তাহলে শুনো, আমি একটু নাম প্রেজেন্টে চলে যাই, তুমি একটু নাম প্রেজেন্ট করতে আসো গো। 1 রোল 1 তোমাদের নাম প্রেজেন্ট হচ্ছে 1 2 Yes, miss. 3 রোল 3 নাম প্রেজেন্ট করো, নাহলে এক্সেপ্ট হয়ে থাকবে তো। রোল 3 4 রোল 5 আফরিন, রোল 5 রোল 6 তামান্না, রোল 7 তানিয়া, 8 নাহিয়ান, 8 রোল 8 Present, ma'am. রোল 9 Yes, ma'am. রোল 10 Yes, ma'am. রোল 10 পারমিতা, রোল 10 পারমিতা সাহা, রোল 10 এলিমেন্ট, Yes, ma'am. 12 Present teacher. 13 পায়েল ঘোষ, 13 পায়েল ঘোষ, 14 পায়েল আছো, 14 কিন্তু 14 15 Yes, 15 ma'am. 16 Yes. 16 Present, ma'am. 17 Present, ma'am. 18 Ma'am. সুমাইয়া ইসলাম, 19 ma'am. 19 Yes, ma'am. 20 Yes, ma'am. 21 Present, ma'am. 22 22 23 নুসরাত জাহান নুপুর, 23 নুসরাত জাহান নুপুর, 24 Present, ma'am. 25 Yes, ma'am. মায়া আক্তার, 26 Yes, ma'am. 26 Seven. মনিরা, Present, ma'am. 27 Yes, ma'am. আফরিদা আক্তার, ম্যাম আমার রোল 13 নেট প্রবলেমের 28 কারণে যাদের প্রেজেন্টটা problem দিতে হচ্ছে পারিনি। check box এ লিখে দিও। 28 হ্যাঁ, Yes, madam. 29 Present, miss. আকি, 30 Present, miss. Present, ma'am. 31 Present, ma'am. 32 Present, Samjid ma'am. Alam, Present, ma'am. 33 নাফিয়া করিম, 33 34 ইসরাত জাহান, 34 35 36 Yes, miss. 37 Present, miss. 38 38 39 40 40 41 41 42 Yes, ma'am. Nishi 43 Jannat 43 43 আছো
44 তানিয়া, 44 তানিয়া ইসলাম, 45, 46, Present, Miss. 47 ইমা, 47 ইমা, Yes, ma'am. Yes, ma'am. 8, Yes, ma'am. 48 রানী, 48, 49 জান্নাতুল ফেরদৌস, 49, 50 উম্মে আছো, 51, 52 Yes, miss. নূরজাহান, Yes, miss. 53, Present, ma'am. 54 সামি আক্তার, 54, 55, Yes, miss. 56, 57, 56, 57 জান্নাতুল ফেরদৌস রিপা, 58 তামান্না ইসলাম, 58, Present, ma'am. Present, ma'am. 59 সুমাইয়া, 59 সুমাইয়া, 60 নুসরাত জাহান, Present, ma'am. Present, ma'am. 61 মালিহা চৌধুরী, 61 মালিহা চৌধুরী, 62 Present, Miss. 63 70 আছো, 71, 71, 72, 71, 72 আছো তোমরা কেউ? আর কেউ নাম প্রেজেন্টে বাকি আছো মেয়েরা? No, ma'am. Ma'am, 59 আচ্ছা Ma'am, 23. 59 13 13 তাহলে কি চলো একজন রোল 7 35 তারপর কি বলো? আটা রোল বাদ করেছে Ma'am, 23. 23 দিয়েছি মনে হচ্ছে ম্যাম 12 অর্মিলা দে 23 আচ্ছা 23 তারপরে কি 12 কত ম্যাম 12 12 দিয়েছি আর কেউ Ma'am, 54. কত 54 এসিটি 4 না 54 এই জোরে করে বলো কত রোল বলো 54 নাকি 54 54. 54 তো জোরে বলো Ma'am, Ma'am, 54 বলতে। প্রেজেন্ট করব কিভাবে ঠিক আছে 54 এরপরে বলো এস সামি আক্তার তারপরে 54 এরপরে কি নেক্সট কেউ আছে Ma'am, roll 3. কত 03. 03 দেখি এই কাছের লোক ভুল এত দেরি তুলে গেছে কেন দিয়েছি কেন রোল 3 তো থাকবে সবার আগে হ্যাঁ রোল 3 দিয়েছি ম্যাম রোল 30 রোল 30 এ তোমরা একবারে বলার চেষ্টা করো বুঝছো যখন ডাকি 30 এরপর আর কেউ আছো ঠিক আছে আজকের মতো তোমাদের শেষ করা হলো আর শুনো শেষ করার আগে বলি যে দাঁড়াও তোমরা একটা যে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস হিস্ট্রি অফ দ্য ইমার্জেন্সি অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশের উপরে আলাদা একটা গ্রুপ খুলো রিমি ম্যাম গ্রুপ খুলছি বুঝছো আচ্ছা ঠিক আছে আমাকে একটা মেসেঞ্জারই পাঠিয়ে দিবে ঠিক আছে আমাকে অ্যাড তো করে ম্যাম নাও আপনাকে রিকোয়েস্টও দিয়েছি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আমি Yes, পরে okay. ক্লাস আপলোড Ma'am, যাচ্ছি request তোমাদের একটু রিকোয়েস্টে accept আচ্ছা ঠিক করবেন। আছে আল্লাহ হাফেজ সবাইকে অনেক আদর রইলো আল্লাহ হাফেজ Assalamu alaikum, ma'am. আসসালামু আলাইকুম Assalamu alaikum, miss. ওয়ালাইকুম আসসালাম